একবার শুধু ভেবে দেখুন তো, একটা ছোট্ট কচ্ছপের বাচ্চা জন্ম নিল এক বিশাল সৈকতে। তার সামনে শুধু দিগন্ত বিস্তৃত মহাসাগর। তাকে পাড়ি দিতে হবে হাজার হাজার মাইল, পৌঁছাতে হবে এমন এক জায়গায় যেখানে সে আগে কোনো দিন যায়নি। কোনো ট্রেনিং নেই, কোনো গাইডও নেই, তাও সে ঠিকঠাক পৌঁছে যায়। এটা কিভাবে সম্ভব? চলুন আজ প্রকৃতির এই অবিশ্বাস্য জিপিএস সিস্টেমের রহস্যটা একটু ভেদ করা যাক। প্রশ্নটা শুনতে একদম সহজ, তাই না? যে একটা প্রাণী কিভাবে একটা গোটা মহাসাগর পাড়ি দিয়ে ঠিক সেই নির্দিষ্ট জায়গায় ফিরে আসে। কিন্তু এর উত্তরটা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এটা কোনো ম্যাজিক নয়, এর পেছনে লুকিয়ে আছে অসাধারণ সব বিজ্ঞান। একবার ভাবুন, আমাদের মতো ওদের হাতে কোনো স্মার্টফোন নেই, কোনো গুগল ম্যাপস নেই, স্যাটেলাইট থেকে আসা কোনো জিপিএস সিগন্যালও নেই। ওদের কাছে আছে শুধু প্রকৃতির সঙ্গে এক গভীর সহজাত যোগাযোগ, আর এই ক্ষমতাটাই তাদের এই অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তাহলে চলুন এই রহস্যের প্রথম পর্দাটা সরানো যাক। বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করে প্রাণীদের এই পথ চেনার পদ্ধতির একটা অসাধারণ মডেল তৈরি করেছেন, যা আমাদের ওদের ভেতরে জিপিএস সিস্টেমটা বুঝতে সাহায্য করে। 1950-এর দশকে একটা যুগান্তকারী ধারণা সামনে আসে, যার নাম হলো ম্যাপ অ্যান্ড কম্পাস ন্যাভিগেশন। ব্যাপারটা আসলে খুবই সহজ। এটা মূলত দুটো ধাপে কাজ করে। প্রথমত, প্রাণীটা তার লক্ষ্যের সাপেক্ষে নিজের অবস্থানটা বোঝার জন্য একটা মানসিক মানচিত্র বা ম্যাপ ব্যবহার করে, আর দ্বিতীয়ত, সেই ম্যাপ অনুযায়ী ঠিক দিকে যাত্রা করার জন্য সে ব্যবহার করে তার ভেতরের একটা কম্পাস। এই ছবিটার দিকে তাকালেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটা হোমিং পিজন বা পায়রার উদাহরণ দিই। ধরুন, পায়রাটাকে তার বাসা থেকে অনেক দূরে উত্তরে কোথাও ছেড়ে দেওয়া হলো। প্রথম ধাপে মানে ম্যাপ স্টেপে সে তার মানসিক মানচিত্র দিয়ে বুঝে ফেলে যে সে তার বাসা থেকে উত্তরে আছে। এরপর দ্বিতীয় ধাপে কম্পাস স্টেপে সে তার ভেতরের কম্পাস, যেমন ধরুন সূর্য, ব্যবহার করে সোজা দক্ষিণ দিকে উঠতে শুরু করে। কি দারুণ সরল অথচ নিখুঁত একটা প্রক্রিয়া, তাই না? আচ্ছা, ম্যাপ আর কম্পাসের কথা তো বুঝলাম, কিন্তু আমার মাথায় যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো, এই যে মানসিক ম্যাপের কথা আমরা বলছি, সেটা আসলে কি দিয়ে তৈরি? প্রাণীরা প্রকৃতির কোন কোন অদৃশ্য সংকেত পড়ে এই মানচিত্রটা তৈরি করে ফেলে? শুনতে একেবারে সায়েন্স ফিকশনের মতো লাগতে পারে, কিন্তু এটা সত্যি যে বহু প্রাণী পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে অনুভব করতে পারে। ওরা আমাদের মতো চোখে দেখে না, কিন্তু আক্ষরিক অর্থেই ফিল করতে পারে। চৌম্বক ক্ষেত্রের দুটো আলাদা বৈশিষ্ট্য, এর কোণ আর এর শক্তি। এই দুটোকে স্থানাঙ্কের মতো ব্যবহার করে ওরা পৃথিবীর বুকে নিজেদের অবস্থানটা ঠিক করে নেয়। এটা যেন প্রকৃতির নিজস্ব এক গ্লোবাল পজিশনিং সিস্টেম। আরেকটা অবাক করা মাধ্যম হলো ঘ্রাণ। সামুদ্রিক পাখি বা ওই যে হোমিং পিজন, ওরা বাতাসের গন্ধ শুঁকে একটা অলফ্যাক্টরি ম্যাপ বা ঘ্রাণের মানচিত্র তৈরি করে। মানে ওরা বিভিন্ন জায়গার বা বিভিন্ন দিক থেকে আসা বাতাসের বিশেষ গন্ধকে মনে রাখে, যেটা তাদের মাইলের পর মাইল পথ চিনতে সাহায্য করে। আর সবশেষে যেটা আমাদের জন্য সবচেয়ে পরিচিত, সেটা হলো চারপাশের দৃশ্য। ঠিক যেমন আমরা কোনো মোড়ের দোকান বা উঁচু বাড়ি দেখে রাস্তা চিনি, ওরাও নদী, পাহাড় বা কোনো বড় গাছের মতো ল্যান্ডমার্ক ব্যবহার করে। এই সব কিছু মিলিয়েই ওদের মস্তিষ্কে তৈরি হয় এক নিখুঁত 3D মানচিত্র। তো আমরা দেখলাম ওরা কোথা থেকে তথ্য জোগাড় করে, চৌম্বক ক্ষেত্র, গন্ধ আর দৃশ্যমান জগৎ। কিন্তু এই বিশাল পরিমাণ তথ্যকে ওরা কিভাবে একটা ব্যবহারযোগ্য মানচিত্রে সাজিয়ে নেয়? চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু গভীরে গিয়ে দেখি। বিজ্ঞানীরা মূলত দুই ধরনের মানসিক ম্যাপের কথা বলেন। একটা হলো ডিসক্রিট ম্যাপ। এটাকে ভাবতে পারেন গুগল ম্যাপের টার্ন বাই টার্ন ডিরেকশনের মতো। যেমন ধরুন, নদীর কাছে এসে পূর্ব দিকে ঘুরতে হবে, মানে এখানে নির্দিষ্ট কিছু পয়েন্ট বা সাইনবোর্ড অনুসরণ করা হয়। আর অন্যটা হলো কন্টিনিউয়াস ম্যাপ, যেটা একটা সত্যিকারের গ্রিডের মতো। এই ম্যাপ ব্যবহার করে প্রাণীরা যে কোনো দুটো জায়গার মধ্যে সম্পূর্ণ নতুন আর সবচেয়ে ছোট রাস্তাটা নিজেই তৈরি করে নিতে পারে। অসাধারণ, তাই না? আর এর কিন্তু দারুণ কিছু বাস্তব উদাহরণও আছে। লগারহেড কচ্ছপের বাচ্চারা তাদের জীবনের প্রথম যাত্রায় চৌম্বক ক্ষেত্রের কিছু নির্দিষ্ট সাইনপোস্ট অনুসরণ করে, যেটা একটা ডিসক্রিট ম্যাপের দারুণ উদাহরণ। অন্যদিকে ম্যাঙ্কস শেয়ারওয়েটার নামে এক ধরনের সামুদ্রিক পাখি আছে,
ওরা খাবার খুঁজতে বাসা থেকে বহু দূরে গিয়েও ফেরার সময় একটা সোজাসুজি রাস্তা হিসাব করে উড়ে আসতে পারে। এটা পরিষ্কারভাবে একটা কন্টিনিউয়াস ম্যাপ ব্যবহারেরই ইঙ্গিত দেয়। আমরা অনেক কিছুই জানলাম, প্রাণীরা কিভাবে পথ চেনে, তাদের ম্যাপ কি দিয়ে তৈরি, কিন্তু এখন আমরা আসছি সবচেয়ে বড়, সবচেয়ে গভীর প্রশ্নটার দিকে। এই অবিশ্বাস্য ক্ষমতা কি ওরা জন্ম থেকেই জিনে করে নিয়ে আসে, নাকি অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে তৈরি করে? এই প্রশ্নটাই কিন্তু আধুনিক জীববিজ্ঞানের অন্যতম বড় একটা গবেষণার বিষয়। এই অসাধারণ মানসিক মানচিত্রগুলো কি জন্মগত নাকি পুরোটাই অর্জিত? উত্তরটা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি আকর্ষণীয়। উত্তরটা কিন্তু হ্যাঁ বা নাতে দেওয়া যাবে না। আসলে দুটোই সত্যি। এই টেবিলটা একবার দেখুন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কিছু ক্ষমতা জন্মগত, যেমন কচ্ছপে বাচ্চারা জন্ম থেকেই জানে চৌম্বক ক্ষেত্রে কিভাবে সাড়া দিতে হয়। আবার কিছু প্রাণী যেমন স্যামন মাছ ছোটবেলায় তাদের জন্মস্থানের গন্ধ বা চৌম্বক সিগনেচারকে মস্তিষ্কে গেঁথে নেয়। এই প্রক্রিয়াটাকে বলে ইমপ্রিন্টিং। আর হোমিং পিজনদের মতো প্রাণীরা উড়তে শেখার পর ধীরে ধীরে জটিল শেখার প্রক্রিয়ার মাধ্যমে তাদের ঘ্রাণের ম্যাপ তৈরি করে। কিন্তু ওরা শেখে কিভাবে? বিশেষ করে ওই জটিল শেখার প্রক্রিয়াটা ঘটে কিভাবে? এখানেই বিজ্ঞানীরা পাথ ইন্টিগ্রেশন নামে একটা অসাধারণ ক্ষমতার কথা বলেন। সহজ ভাষায় এটা হলো প্রাণীর নিজস্ব ওডোমিটার, মানে দূরত্ব মাপার যন্ত্র। এর মাধ্যমে প্রাণীটা তার নিজের গতিবিধির, অর্থাৎ সে কতটা দূরে এবং কোন দিকে যাচ্ছে তার একটা নিরবিচ্ছিন্ন হিসাব রাখে। এর ফলে সে যে কোনো মুহূর্তে শুরুর জায়গায় ফেরার জন্য সবচেয়ে সোজা পথটা গণনা করতে পারে। আর এখানেই কিন্তু আসল চমকটা। বিজ্ঞানীরা এখন ভাবছেন এই পাথ ইন্টিগ্রেশনই হয়তো সেই আঠা যা একটা প্রাণী যা অনুভব করছে, যেমন ধরুন গন্ধ বা চৌম্বক ক্ষেত্র, সেটাকে তার নির্দিষ্ট অবস্থানের সাথে যুক্ত করে। অর্থাৎ নিজের চলাফেরার হিসাব রাখার মাধ্যমেই ওরা আসলে অদৃশ্য সংকেতগুলোর একটা ম্যাপ তৈরি করতে শেখে। এমনকি অ্যানিমাল বিহেভিয়ার জার্নালের একটা একেবারে নতুন গবেষণাপত্রে বিজ্ঞানীরা ঠিক এই কথাই বলছেন। তারা বলছেন, আমরা মনে করি যে ম্যাপ শেখার ক্ষেত্রে পাথ ইন্টিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে, যা এখন পর্যন্ত তেমনভাবে মূল্যায়িত হয়নি। এর মানে হলো এই ক্ষমতাটি বর্তমানে যা ভাবা হয় তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। তার মানে আমরা এই বিশাল রহস্যের কিনারে এসে দাঁড়িয়েছি মাত্র। এই সব কিছু জানার পর শেষে একটাই প্রশ্ন মাথায় আসে, তাই না? চৌম্বক ক্ষেত্র আর গন্ধের মতো আরও কত যে অদৃশ্য জগৎ রয়েছে যা দিয়ে প্রাণীরা পৃথিবীকে দেখছে বা অনুভব করছে, যার সম্পর্কে আমাদের এখনো কোনো ধারণাই নেই। প্রকৃতির রহস্য সত্যিই অপার।